This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নির্বাচন কমিশন বনাম রাহুল গান্ধী, সংঘাত আরো বেড়ে গেল। রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগ উড়িয়ে দিল সাংবাদিক বৈঠকে আজ নির্বাচন কমিশন। একই সঙ্গে বললেন যে হলফনামা জমা দিন, নয়তো ক্ষমা চান। এদিকে বিহার থেকে ফের সুর চড়ালেন এই নিয়ে রাহুল গান্ধী, আর সঙ্গী হলেন তেজস্বী যাদব। 16 দিনে 1300 কিলোমিটার বিহারে ভোটার অধিকার যাত্রার সূচনাতেও নির্বাচন কমিশনকে তোপ দাগেন রাহুল গান্ধী। मैं आपको स्टेट से कह रहा हूं, पूरे हिंदुस्तान में विधानसभा के चुनाव, लोकसभा के चुनाव चोरी किए जा रहे हैं। এর কিছুক্ষণ পরেই ভোট চুরির অভিযোগ স্ট্রেট ব্যাটে উড়িয়ে দিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। 20 लाख से भी अधिक प्रत्याशियों के पोलिंग एजेंट चुनाव के लिए कार्य करते हैं। इतनी पारदर्शी प्रक्रिया में क्या कोई भी मतदाता वोट की चोरी कर सकता है? দিন কয়েক আগেই বিশদে সাংবাদিক বৈঠক করে লোকসভা ভোটে ভোট চুরির অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। তথ্য পরিসংখ্যান তুলে ধরে এক ভোটারের একাধিক ভোটের দাবিও তোলেন রাহুল। প্রায় সঙ্গে সঙ্গেই রাহুলের কাছে তথ্য প্রমাণ চায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রবিবার বলেছেন, कुछ मतदाताओं द्वारा दोहरे मतदान के आरोप लगाए गए, सबूत मांगने पर जवाब नहीं मिला। ऐसे मिथ्या आरोपों से न तो चुनाव आयोग डरता है और न ही कोई मतदाता। বিহারে স্যার অর্থাৎ ভোটার তালিকার বিশেষ পরিমার্জনের পর থেকেই রাজনৈতিক বিতর্ক চরমে উঠেছে। রবিবারও এসআইআর নিয়ে কমিশনকে বিঁধেছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা। इनकी आखिरी साजिश ये है कि बिहार में एसआईआर करके नए वोटरों को जोड़कर, वोटरों को काटकर ये बिहार का चुनाव चोरी करें। इलेक्शन कमीशन, मोदी जी लोग बिहारियों को चूना लगाना चाहते हैं। ये बिहार है, बिहार यहाँ खैनी के साथ चूना रगड़ दिया जाता है और चबा दिया जाता है। কমিশনের ঘাড়ে বন্দুক রেখে রাজনীতির চেষ্টা হচ্ছে মন্তব্য নির্বাচন কমিশনারের। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, অন্য দেশের নাগরিক হলে নাম কাটা যাবেই, কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার। एक सवाल ये था कि कितने नेपालीज हैं और कितने बांग्लादेशी। पहली बात तो मैं स्पष्ट कर देना चाहता हूं कि भारत के संविधान के अनुसार सिर्फ भारत का नागरिक ही एमएलए और एमपी का चुनाव कर सकता है। किसी और कोई अधिकार, किसी और देश के नागरिक कोई अधिकार प्राप्त नहीं है। কমিশনের কথা সূত্র ধরেই গেরুয়া শিবিরকে নিশানা তৃণমূলের। সবার আগে তো তাহলে বনগাঁর দক্ষিণের এমএলএ স্বপন মজুমদার বাংলাদেশের থেকে গোপালগঞ্জ থেকে, সেখান থেকে সার্টিফাই করা হচ্ছে স্বপন মজুমদার কোথাকার বাসিন্দা, নিশীথ প্রামাণিক কোথাকার বাসিন্দা, এই অসীম কীর্তনিয়া সম্ভবত হরিণঘাটার বিধায়ক কোথাকার বাসিন্দা। পাল্টা খোঁজা বিজেপির রাজ্য সভাপতির। তৃণমূল কংগ্রেসের এজেন্ডা হচ্ছে বাংলাদেশি জিহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার, ভুয়ো ভোটারের নাম তারা ভোটার লিস্টে রাখবে। অভিযোগ পাল্টা অভিযোগ, ভোটার তালিকা নিয়ে তরজা সহসা থামার নয়। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। বিহারের পথে বাংলায় কবে হবে এসআইআর? দিনক্ষণ স্পষ্ট না করলেও নির্বাচন কমিশন জানিয়ে দিল এসআইআর হচ্ছেই। আলোচনা করে সঠিক দিনক্ষণ জানানো হবে। এদিকে তৃণমূল হুঙ্কার দেওয়া জারি রেখেছে যে এসআইআরে একজনও বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। অন্যদিকে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे। বিহারে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা, 65 লক্ষ নাম বাদ, যা ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। এই প্রেক্ষাপটে জল্পনা শুরু হয় বিহারের পাশের রাজ্য
ভোটমুখী বাংলায় কবে থেকে হবে এসআইআর? রবিবার জাতীয় নির্বাচন কমিশন জানালো সঠিক সময় তা জানানো হবে। রাজধানীতে এদিনের কমিশনের সাংবাদিক বৈঠকে এসআইআর ছিল আলোচনার কেন্দ্রে। এই প্রসঙ্গে বিহারের পাশাপাশি ওঠে বাংলার কথা। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। গত 8ই আগস্ট রাজ্য সরকারকে চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানায় পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কিভাবে এই প্রক্রিয়া শুরুর দিকে এগোচ্ছে কমিশন তা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের আইনজীবী। আর এই প্রেক্ষাপটে কমিশন বুঝিয়ে দিল সঠিক সময়েই বাংলায় হবে এসআইআর। ইলেকশন কমিশন তো পরিষ্কার করে বোঝাই যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল হয়ে গেছে। আমরা আমাদের রাজ্যে একজনও বৈধ ভোটারকে বাতিল দিতে দেবো না। নোটিফিকেশন হোক তার আমরা বুঝবো। আমরাও প্রস্তুতি নিয়েছি। গত 10 বছর ধরে আমরা লড়ছি নির্বাচনী কারচুপির বিরুদ্ধে, এখন গোটা দেশ জেগেছে। 2026-এ বাংলার পাশাপাশি ভোট হওয়ার কথা কেরল, তামিলনাড়ুতেও। বাংলায় শেষবার ভোটার তালিকার নিবিড় সংশোধন হয়েছিল 2002-তে। ওই বছরকে ভিত্তি করে এসআইআর এর প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিচ্ছিল কমিশন। সম্প্রতি কমিশনের ওয়েবসাইটে 2002-এ বাংলার ভোটার তালিকা আপলোড করা হয়েছে। এসআইআর এর অঙ্গ হিসাবে প্রশিক্ষণ হয়েছে বিএলওদের। আর এবার কমিশন স্পষ্ট করে দিল বাংলায় এসআইআর হবেই, তা জানানো হবে সঠিক সময়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, শিক্ষকদের হেনস্থা করার ঘটনা ভাঙড়ে কি ট্র্যাডিশন হয়ে গিয়েছে? যদি হয়ে গিয়ে থাকে তাহলে সেটা কবে বদলাবে বলুন তো? আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ছিল শিক্ষককে জক ছুড়ে মারার। এবার শওকত মোল্লা ঘনিষ্ঠ, যার নাম খয়রুল ইসলাম, তিনি কি করলেন? ফুটবলার নিয়ে একটা গন্ডগোল, সেই গন্ডগোলে তিনি মাঠে নেমে অপর পক্ষের শিক্ষককে মেরে দিলেন, মানে গায়ে হাত তুললেন। অভিযোগ এমনটাই। যদিও এই দুই পক্ষ, মানে এক পক্ষ যারা আরেক পক্ষের গায়ে হাত তুলেছে বলে অভিযোগ উঠছে এখনো পর্যন্ত, এই দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। রেফারিকে লাথি মেদিনীপুরের তৃণমূল নেতার। এবার ভাঙড়ে খেলার মাঠে দাদাগিরি, শিক্ষককে মার তৃণমূল নেতার। তৃণমূলের খেলা হবে দিবসের দিনই খেলা দেখালেন ভাঙড়ের তৃণমূল নেতা খয়রুল ইসলাম। শনিবার ভাঙড়ের কারবালা মাঠে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির উদ্যোগে চলছিল আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল। ভগবানপুর হাই স্কুলের সঙ্গে সরোজিনী হাই মাদ্রাসার খেলা চলছিল। ভগবানপুর হাই স্কুলে পরিচালন সমিতির সভাপতি খয়রুল ইসলাম, সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষক নাসির উদ্দিন। অভিযোগ, ভগবানপুর হাই স্কুলের কয়েকজন ফুটবলারকে নিয়ে নাসির উদ্দিন প্রশ্ন করলে দলবল এনে তাকে মারধর করেন তৃণমূল নেতা খয়রুল ইসলাম। খয়রুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারে, একদম মারার সাথে সাথে 30-35 জন এসে আমাকে ওখানে ফেলে প্রায় আধ ঘন্টা ধরে অটোমেটিক লাথি চড় ঘুষি মেরে। শিক্ষকের পাশে দাঁড়িয়ে খয়রুলকে নিশানা করেছেন সরোজিনী হাই মাদ্রাসার পড়ুয়ারাও। খেলার রানিংই মারধর করা হলো, স্যারকে নিয়ে যাচ্ছিল পার করার জন্য, সেখানে গিয়ে স্যারকে উদাহরণ মারধর করা হলো। ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি বন ও ভূমি কর্মাধ্যক্ষ খয়রুল ইসলাম। ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা তিনি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পাল্টা শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন খয়রুল ইসলাম। মেদিনীপুরের একটা ঘটনাকে কেন্দ্র করে সেই খবরের সঙ্গে এই খবরকে যুক্ত করে একটা বিরাট আকার ধারণ করার চেষ্টা করছে, কিন্তু এই খবরের সাথে কোনো সত্যতা নেই। আমি শুনলাম যে খেলার মাঠের বাইরে এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এতে আমাদের দল বা আমার কোনো ভূমিকাই নেই। তৃণমূল তো সার্কাস পার্টি যেরকম ট্যাপিজের খেলা হবে, আনন্দ করা, মস্তি করার দিন, মস্তি করতে গিয়ে মারামারি, উৎপাতের ধন চিৎপাতে যাচ্ছে। মেদিনীপুর থেকে ভাঙড় খেলা হবে দিবসের আবহে খেলা দেখাতে গিয়ে দিকে দিকে যেন সেম সাইড গোল শাসক নেতাদের। ভাঙড় থেকে সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা। সরকারি কর্মীকে হুমকি দিয়েছিলেন আর তাতে মন্ত্রিত্ব খোয়াতে হয়েছিল মন্ত্রী অখিল গিরিকে। আর এবারও সেই ট্র্যাডিশন সমানভাবে আছে শাসক দলের বিধায়ক নেতাদের মধ্যে। হুমকি শাসানির ফুলঝুরি দেখা যাচ্ছে সরকারি আধিকারিককে। এমন একটা ভিডিও প্রকাশ্যে এসেছে, পাণ্ডবেশ্বরের বিধায়ক তিনি হুমকি দিচ্ছেন, শাসানি দিচ্ছেন ডিএফওকে। শাস্তির কোনো পদক্ষেপ করবে কি তৃণমূল কংগ্রেস? আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা খুশি করবেন।
জেলার বন দপ্তরের আধিকারিককে ধমকাচ্ছেন পাণ্ডবেশ্বরের ডাকাবুকো তৃণমূল বিধায়ক। একেবারে প্রকাশ্যে আঙুল তুলে শাসানি জেলা শাসকের সামনেই। আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। ভাই তোকে জিজ্ঞেস করবেন না, ফালতু পেয়েছেন। শুনুন, আমাকে ভোটে হারাতে পারবেন না। আমাকে ভোটে হারাবার জন্য চক্রান্ত করছেন, তো আমাকে ভোটে হারাতে পারবেন না। কেন সরকারি আধিকারিকের ওপর তেলে বেগুনে জ্বলে উঠলেন বিধায়ক? দুর্গাপুরের বাঁশগোড়ায় ছিল বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে পঞ্চায়েত মন্ত্রী, জেলা শাসকরা উপস্থিত ছিলেন। কিন্তু কেন বিধায়ককে না জানিয়ে অনুষ্ঠানের আয়োজন? বিধায়কের রোশনালের কারণ সেটাই। জল জঙ্গলের মানুষ তার জঙ্গলের মধ্যে বসে আছে, তাদেরকে উদ্বাস্তু করার জন্য একটা যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন, আমার খুব কষ্ট হয়েছে। মানুষের জন্য লড়াই করব, যে যা বলে বলুক। কিন্তু বিধায়কের এই সাফাইয়ে কি আর বিতর্ক ধামাচাপা পড়ে? নেতা শাসনী ভাইরাল হতেই সমালোচনার ঝড়, রে রে করে উঠেছে বিরোধীরা। শাসকের সামনে এক বিধায়ক, নাটকবাজ বিধায়ক, ডিএফও কে খারাপ কথা বলছে, গালাগালি করছে, বলছে তিনি নাকি ষড়যন্ত্র করছেন ওকে ভোটে হারাবার জন্য। আরে তোমাকে ভোটে হারাবার জন্য ডিএফও লাগবে না, বিজেপি কর্মীরাই তোমাকে হারাবে, পাণ্ডবেশ্বরের মানুষ তোমাকে হারাবে। এগুলো কোনো উত্তর হয়নি। বাংলায় অযোগ্যতার একটা উদাহরণ। কে চোর, কে জোচ্চোর, কে তৃণমূল, কে পুলিশ, কে সরকারি, সব গুলিয়ে গেছে তো। শাসক দলকে নিশানা করে সোশ্যাল সাইটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, তৃণমূলের নেতা মন্ত্রীরা সরকারি কর্মচারীদের নিজেদের ব্যক্তিগত চাকর বাকর ভাবেন। সরকারি আধিকারিককে কি এইভাবে অপমান করা যায়? সকলের সামনে অপদস্থ করা যায়? আসলে এটাই তৃণমূলের সংস্কৃতি। এইটার সঙ্গে হুমকি বা শাসানি নয়, এটা তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন। নরেন্দ্র চক্রবর্তী যেটুকু জানিয়েছেন যে ডিএফওকে জানানোর পরেও কাজ হয়নি, সেটা তিনি জেলা শাসকের সামনে জানাতে চেয়েছিলেন, তাই জন্য তিনি এই কথাগুলো বলেছেন। তবে হ্যাঁ, সেক্ষেত্রে আরেকটু সংযতভাবে বললে হয়তো বার্তাটা আরও ভালো যেত। শুধু নরেন্দ্রনাথই নয়, সম্প্রতি প্রকাশ্যে তৃণমূল নেতাদের হুমকির মুখে পড়েছেন সরকারি আধিকারিকরা। কাঁথির মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন অখিল গিরি। কম যান না সাবিত্রী মিত্র, বাঁধের টাকা লোপাট নিয়ে প্রশ্ন তোলায় গালিগালাজ। ভাইরাল অডিওয়ে প্রবল অস্বস্তিতে পড়েন মানিকচকের তৃণমূল বিধায়ক। আমি ম্যাডাম কোটি কোটি টাকা গল্প করে বালির বস্তা। আর হুমকির ফুলঝুরি ছুটছে মালদার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মুখে। তীব্র সমালোচনাতেও দমতে নারাজ তিনি। বন্ধ বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে নিব হাত ধরে, বলবো আমার ভুল হয়ে গেছিল, বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি। পুরোপুরি সমূলে এখান থেকে উৎখাত হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। এইটাই আশঙ্কায় তারা ভুগছেন, ওরা আতঙ্কে ভুগছেন, তা উল্টাপাল্টা বলছেন। অখিল থেকে নরেন্দ্রনাথ, কেন বারবার শাসক নেতাদের রোষের মুখে পড়তে হয় সরকারি আধিকারিকদের? প্রকাশ্য অসম্মান করে কি ক্ষমতা জাহিরের চেষ্টা? সস্তা জনপ্রিয়তা আড়ালে তা বুমেরাং হয়ে যাচ্ছে না তো? আমজনতার কাছে কি বাড়তে যাচ্ছে? নেতারা এবার একটু ভাবুন। জয়ন্ত বিশ্বাস ও সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এক পক্ষ অন্য পক্ষকে তাক করে করে ইট ছুড়ছে, একেবারে ইট বৃষ্টি বলা যায়। তৃণমূল বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে মার খেতে হলো পুলিশকে। খানাকুলের ঘটনা, তৃণমূল তাদের ওপর হামলা চালিয়েছে, এই অভিযোগ তুলে আগামীকাল 12 ঘন্টা খানাকুল বন্ধের ডাক দিয়েছে বিজেপি। পাল্টাই হামলার জন্য বিজেপিকে দুষছে শাসক দল। হাতে লাঠি, মুখে হুঙ্কার, একে অপরের দিকে তেড়ে গেল দুপক্ষ। মাঝখানে পুলিশ, তার মধ্যেই তুমুল বচসা, হাতাহাতি, ধাক্কাধাক্কি, অবরোধ, পাল্টা অবরোধ। তৃণমূল বিজেপি দফায় দফায় সংঘর্ষে এভাবেই অগ্নিগর্ভ হয়ে উঠল হুগলির খানাকুল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। ঘটনার সূত্রপাত নতিবপুর 2 নম্বর অঞ্চলের বলপাইয়ে তৃণমূলের বাইক মিছিলকে কেন্দ্র করে। অভিযোগ, মিছিল থেকে বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে ইট বৃষ্টি হয়। তৃণমূলের পাল্টা দাবি, তাদের বাইক মিছিলে বিজেপি ইট ছোড়ে। এরপরেই বলপাইয়ে পথ অবরোধ করে তৃণমূল। সেখান থেকে কিছুটা দূরে খানাকুলের রাজহাটিতে পাল্টা অবরোধ বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সোমবার 12 ঘন্টার খানাকুল বন্ধের ডাক দিয়েছে বিজেপি। খানাকুল থানা ঘেরাও হবে। তৃণমূলের উইদাউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল, সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে, প্রবেশ করা হয়েছে।
প্রবেশ করে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে। পুলিশের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস এরকম ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, এর জন্য পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম, এখানে ইট মারতে আমরা দাঁড়িয়ে যাই। সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর ইট বৃষ্টি শুরু করে, আগে থেকেই জমায়েত ছিল। আগামীকাল 12 ঘন্টার বন্ধ হচ্ছে, সর্বাত্মক বন্ধ। সুশান্ত ঘোষ, বিমান ঘোষ, সুশান্ত বেরারা নেতৃত্ব দিচ্ছেন, আমি কাছে আছি। গত বিধানসভা ভোটে প্রথমবার খানাকুলে ফোটে পদ্ম ফুল। লোকসভা ভোটের নিরিখে বিজেপি খানাকুল থেকে প্রায় 17,000 ভোটের লিড পায়। স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, বিধানসভা ভোটের আগে বিজেপি শক্ত ঘাঁটিতে জমি তৈরি করতে চাইছে তৃণমূল। তারই অঙ্গ হিসেবে ছিল বাইক মিছিল। আর বিজেপির প্রতিরোধ ঘিরেই পরিস্থিতি হয়ে উঠল রণক্ষেত্র। খানাকুল থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। বালি চুরি নিয়ে বিতর্কের অভিমুখ কি এবার বীরভূম থেকে মুর্শিদাবাদমুখী? একথা বলছি তার কারণ বীরভূমের কাজল শেখ মুর্শিদাবাদে প্রবেশ করতেই তার সঙ্গে বালি চোরদের যোগাযোগের অভিযোগ উঠে গেল। অভিযোগকারী তৃণমূলের বিরোধী পক্ষ হুমায়ুন কবির। আর অন্যদিকে মুর্শিদাবাদে বালি পাচার নিয়ে তৃণমূল বিধায়ক তথা প্রাক্তনের শিষ্য অপূর্ব সরকারের সঙ্গে লেগে গেল প্রদেশ কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর। কাজল শেখ মুর্শিদাবাদে ঢুকতেই নবাবের জেলায় বালি রাজনীতি বেজায় গরম হয়ে উঠল। বিরোধী কেউ নন, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির জল আরও ঘুলিয়ে দিলেন। হুমায়ুনের অভিযোগ, বালি চোরদের সঙ্গে সম্পর্ক কাজলের। জীবন শাহ অনুব্রত মণ্ডলের অনুগত, আর কাজল শেখরা এখন এখানকার এক কথায় বালি চোরদের সাথে তার সম্পর্ক। বীরভূমে বালি চুরির অভিযোগ নতুন নয়, নতুন হলো বালি চুরি রুখতে অভিযান যা হচ্ছে তা মূলত কাজল শেখের খাস তালুক নানুর কেন্দ্রিক। আর এই প্রেক্ষাপটে কাজলের বড়মায় তৃণমূল ব্লক সভাপতির সঙ্গে সাক্ষাৎ এবং হুমায়ুনের বোমা। ভরতপুরের তৃণমূল বিধায়কের অভিযোগ নিয়ে আমরা একাধিকবার ফোন করলেও কাজল শেখ উত্তর দেননি। বীরভূম থেকে বালি চুরির অভিমুখ এবার যে মুর্শিদাবাদে তা বুঝিয়ে দিলেন দুই কংগ্রেসের নেতারা। মুর্শিদাবাদে বালি চুরি নিয়ে একে অপরের দিকে আঙুল তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। অধীরবাবু যতদিন ছিলেন ততদিন হয়তো আমরা নিতাম নি, অধীরবাবুকে দিতাম, এখন উনি পাচ্ছেন না। তখন থেকে 2011 পর্যন্ত গরুর পয়সা খেয়ে গেছে। একটা বন্ধ হচ্ছে, চাকরি তখন আরেকটা দরজা খুলছে, কারণ পাচারকারীদের পাচার না করে বাঁচতেন। আর তার জন্য দিদি আছে সহৃদয় ব্যক্তি, দিদি ভাগ খাবে, তার দলের লোকরা ভাগ খাবে। নেতাদের তরজা চলছেই, কিন্তু থেমে নেই বিতর্ক। অবৈধভাবে ময়ূরাক্ষী থেকে বালি তোলা ও পাচারের অভিযোগ। অপূর্ব সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বরেয়ার কয়েকজন বাসিন্দা। আমি অনুরোধ করব পুলিশ প্রশাসনকে সেই তদন্তটা করুন, সেই তদন্তটা হোক, আমার বিরুদ্ধে হোক, আমার কোনো সহকর্মীর বিরুদ্ধে হোক। বালি চুরির মানচিত্রে এতদিন দাপট দেখা গেছে বীরভূমের। বালি চুরি নিয়ে নেতাদের আকচি যেভাবে চলছে তাতে নবাবের জেলাও আর পিছিয়ে নেই। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। কখনো চন্দন কাঠ, কখনো গাঁজা। উত্তরবঙ্গের স্টেশনে একের পর এক এই ধরনের পাচার আটকে দেওয়ার ঘটনা সম্প্রতি ঘটেছে, আপনারা জানেন। কিন্তু অন্যদিকে ছবিটা সুপারি পাচারের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে রেলপথকে কি পাচারকারীরা সেফ করিডর বলে মনে করছে, যে কারণে তারা সেই রেলপথের অবলম্বন? এ প্রশ্নটা তুলতে বাধ্য হচ্ছে আমরা, তার কারণ TV9 বাংলা এরকমই একটা খবর সম্প্রচার করেছে এবং তারপরেই রেল পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আপনাদের দেখাবো সেই প্রতিবেদন। রাতের অন্ধকারে ধূপগুড়ির ছবিটা দেখার প্রয়োজনীয়তা রয়েছে, যে কারণে আমি এই প্রশ্নগুলো তুললাম। দেখুন একবার। পিঠে মাথায় সুপারির বস্তা, ঝুঁকি নিয়ে লাইন পারাপার, রাতের আধারে বস্তা বস্তা সুপারি লোড হচ্ছে ট্রেনে। পেছনে কিন্তু বস্তা ভর্তি করে রাখা হয়েছে সুপারি। এই সুপারিগুলোকে এই যে রেল লাইন, এই রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে পারাপার করে নিয়ে আসা হয় প্রতিদিন। এই ছবি তুলতে এসেছিলাম বা এখান থেকে যখন রেল লাইন পারাপার করা হচ্ছিল, তারপরেই কিন্তু রীতিমতো অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় TV9 বাংলাকে। এমনকি হুমকির সুরে কথা বলা হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কি করে জিআরপি RPF এর আধিকারিকরা থাকা সত্ত্বেও এই স্টেশনে এভাবে বেআইনি কাজ চলছে। সুপারি পাচার রুখতে সড়কপথে ধরপাকড় চলছে। শনিবারই সুপারি বোঝায় দুটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। তবে কি রেলপথকে পাচারের সেফ করিডর হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে? রাতের ধূপগুড়ি স্টেশনে TV9 এর ক্যামেরা ধরা পড়া এই ছবিগুলো সেই প্রশ্ন তুলে দিচ্ছে। তো রেলের পারমিশন। আচ্ছা, ওরা বলেছে রেল লাইনের উপর রেলের পারমিশন, যে অফিসে গাড়ি। আচ্ছা, এই পাশে আনতে হবে। আমাদের এই পাশে
যদি ট্রেন দেখে দেখে পার করতে বলছে। এগুলো কি আছে? কার কার আছে আমরা গুদাম থেকে নিয়ে আসলাম। কোন গোদাম থেকে? ভাড়া। কোন গোদাম থেকে? আসছিল রুম থেকে গুদাম। শ্রমিকরা প্রবল ঝুঁকি নিয়ে সুপারি বোঝাই বস্তা নিয়ে রেল লাইন পারাপার করছেন। সব দেখেও কি চুপ आरपीएफ, जीआरपी? सभी है, अब देखना पड़ेगा कि वो सही है कि नहीं है, किसके नज़र में आया है नहीं आया। अगर ऐसा है तो देखा जाएगा, अगली बार से उसको करेक्टिव मेजर्स लेना है। कस्टम वाले आते हैं जो 1-2 बार कहीं माल सीज हुआ है, यहाँ भी हुआ है अलग अलग, तो वो उनकी बात है। हमारे यहाँ कुछ ऐसा नहीं। অভিযোগ, রেলের পার্সেল কামরা বুক করে মায়ানমার থেকে আসা সুপারি বিভিন্ন রাজ্যে গুটকা কারখানায় চলে যাচ্ছে। কম মাল দেখিয়ে এবং সরকারি কর ফাঁকি দিয়ে এই অবৈধ কারবার চলছে। লোকাল সুপারি বলে মায়ানমারের সুপারি পাচার হয়ে যাচ্ছে। কথা বলতে এসেছিলাম আরপিএফ আধিকারিকের সঙ্গে, যারা এটা দেখভালের দায়িত্বে রয়েছেন, কিন্তু সেই আধিকারিক এখানে পরপর 2 দিন আসার পরেও পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে তার প্রতিক্রিয়া মেলেনি। তবে রেলওয়ে স্টেশন মাস্টার যিনি দায়িত্ব রয়েছেন তিনি কিন্তু গোটা বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কাদের মদতে চলছে এই চক্র? স্টেশনেই মায়ানমার থেকে আসা সুপারি মজুত হচ্ছে, পরে তা নির্দিষ্ট কয়েকটি ট্রেনে পাচার হয়ে যাচ্ছে। অসাধু চক্রের সঙ্গে রেলের একটা অংশের মদতের অভিযোগ উঠছে। এখানে কি সুপারি লেনদেন করার কি দায়িত্ব আপনাকে দাও? তাহলে মালিক আমার এখানে যারা গাড়ি আসছে আপনি কি স্টাফ এখানকার? না, আপনি এর ভিতরে কি করেন? নেশাগ্রস্ত অবস্থা আপনি এর ভিতরে কি করেন? আপনি এর ভিতরে ঢুকতে পারেন? হ্যাঁ, আপনি এর ভিতরে ঢুকতে পারেন? আমি এইখানকার হ্যাঁ ঢুকতে পারি তো। হ্যাঁ, কেন ঢুকতে পারবো? হ্যাঁ, আপনি ফালতু কথা বলাচ্ছেন আপনাকে। আপনি আমার সাথে বিতর্ক ভাই ভেজাল করেন না তো? কে ভেজাল করছে? আপনি তো সাথে কথা বলতে আসছিলাম আমরা। হ্যাঁ, রেল যে দুর্নীতির সাথে যুক্ত আছে তার এটা তো বড় প্রমাণ। তারা কর ফাঁকি দিতে পারে এবং যদি আর্থিকভাবে যুক্ত না থাকতো তাহলে রেল এই কাজ কখনো করতে পারে না। কারা রয়েছে সেটা বিভাগীয় তদন্ত না করলে পরিষ্কার বোঝা যাবে না। এবং এর মধ্যে সেখানকার জিআরপিএফ আছে এবং আরপিএফ আছে, এবং তাদের মধ্যে কেউ গিল্টি আছে কিনা সেটাকে তদন্ত করে দেখার জন্য সর্বোচ্চ জায়গায় আমরা বিষয়টা জানাবো। অবৈধ কাজে কাদের মদত? দায় কি এড়াতে পারে রেল? উঠছে প্রশ্ন। স্বাভাবিকভাবে গোটা ঘটনা নিয়ে বিতর্কে এখন রেল দপ্তর। জলপাইগুড়ি ধূপগুড়ি স্টেশন থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। পুজোর আগে উপহার, শহর ও শহরতলি জুড়ছে 3টি নতুন মেট্রো পথে। সময় বাঁচবে, যাত্রাও হবে সুগম। কিন্তু এই আপাত মসৃণ মেট্রো পথে বিতর্কের কাঁটা বিঁধছে। এই প্রকল্পের রূপায়ণে সরকারি সহযোগিতা ছিল না। কলকাতার এই নতুন 3 মেট্রো পথের সূচনার আগে বোমাটা ফাটালেন কে জানেন? খোদ কলকাতা মেট্রো রেলের জিএম। দীর্ঘ প্রতীক্ষার অবসান। 22 অগস্ট খুলে যাচ্ছে নতুন 3 মেট্রো রুট। কলকাতায় এসে যার সূচনা হবে প্রধানমন্ত্রীর হাতে। তার আগে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে বিস্ফোরক দাবি কলকাতা মেট্রো জিএমএ। মেট্রো কর্তার দাবি, রাজ্য সহযোগিতা করলে শুধুমাত্র 3টি মেট্রো রুটই নয়, আরও 13 কিলোমিটার মেট্রো পথের উদ্বোধন হতে পারত। हमको अगर स्टेट गवर्नमेंट से पूरी मदद मिली होती और हम लोग और एक 13 किलोमीटर चालू कर सकते थे। 13 किलोमीटर्स मोर चल रहा है, वेरियस स्टेजेस ऑफ डेवलपमेंट में है, बट लेकिन आई एम सॉरी, कलकत्ता के वासियों के लिए जो है आई एम सॉरी कि आई कुड नॉट डू इट। মেট্রো কর্তৃপক্ষের দাবি, চিংড়িঘাটায় 366 মিটার এবং নবদিগন্ত থেকে সিটি সেন্টার পর্যন্ত প্রকল্পের জন্য যে জমির প্রয়োজন ছিল তা বারবার আবেদন সত্ত্বেও রাজ্য দেয়নি। ওই জমি মিললে কবি সুভাষ ও বিমানবন্দর মেট্রো করিডোরের একটা বড় অংশ চালু করা যেত। মুখোপাধ্যায় স্টেশন বা রুবি স্টেশন থেকে সেক্টর পর্যন্ত সম্প্রসারণের কাজ সম্পূর্ণ আটকে যাচ্ছে। এই পিলার এবং এইটুকু অংশ কাজ বাকি থাকার জন্য এই 3টে পিলারের ওপরেই এই ব্রিজটা বসার কথা। যে ব্রিজের গার্ডার এবং অন্যান্য কাঠামো তৈরি হয়ে গেলেও শুধুমাত্র রাতে এই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের অন্তর্গত চিংড়িহাটা বন্ধ রাখতে হবে 7 দিন, সেই বন্ধই রাখতে চাইছে না প্রশাসন। এই যে যত টাকা বিনিয়োগ হলো এই এন্টায়ার পথটা তৈরি করার ক্ষেত্রে, এই কানেক্টিভিটিটা যদি এনশিওর করা না যায়, তাহলে এই টাকাটা যদি ব্যাংকেও কেউ রেখে দিত 5 বছর, তার ফিক্সড ডিপোজিট অন্যরকম হতো। সেটা যদি জলে মার খায়, রোজ জল বৃষ্টির মধ্যে থাকে, তাহলে এক্সপোজ যখন হচ্ছে তাহলে এটার সার্ভিস লাইফেরও খানিকটা ক্ষতি হবে। যদিও রাজ্য অসহযোগিতার অভিযোগ মানতে নারাজ, বউবাজার বিপর্যয়কে মনে করিয়ে মেট্রোর পরিকল্পনার অভাবকেই দুষছে সরকার। যত দূর সম্ভব রাজ্য সরকারও সহযোগিতা করছে। আপনি অপরিকল্পিতভাবে করলেন বলে বউবাজারের ওখানে যে কোল্যাপসটা হলো, এটা তো বাঞ্ছনীয় নয়। কত মানুষ কষ্ট পেয়েছিলেন বউবাজারে। অভিযোগ জানানো উচিত নয়। রাজ্য সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা পেয়েছেন এবং পাবেন।
জমিজট থেকে সরকারি সাহায্য না মেলা, নবান্নের দিকে বারবার আঙুল তুলেছে রেল, রাজ্যের অসহযোগিতায় প্রকল্প সঠিক সময়ে শেষ না হওয়ার অভিযোগ উঠেছে। ফের সেই বিতর্ক খুঁচিয়ে দিয়েছে মেট্রো রেলের জিএম এর দাবি। এই আবহেই 3 নয়া মেট্রোপথের সূচনার জোর কদমে প্রস্তুতি চলছে। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে গ্রিন লাইনে জুড়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদা, দূরত্ব 2.5 কিলোমিটার। নিউ গড়িয়া বিমানবন্দর রুটের অরেঞ্জ লাইনে জুড়বে রুবি মোড় থেকে বেলেঘাটা, দূরত্ব 4.39 কিলোমিটার। হলুদ লাইনে নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটের যোগ হবে, দূরত্ব 7.04 কিলোমিটার। হলুদ লাইনে মেট্রো চালানোর যাবতীয় ছাড়পত্র মিলেছে। শনিবার স্টেশন পরিকাঠামো থেকে যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হচ্ছে দমদম বিমানবন্দর, যার নাম দেওয়া হয়েছে জয় হিন্দ স্টেশন। এছাড়াও হাওড়া মেট্রো স্টেশনের নবনির্মিত সাবওয়ের সূচনা হবে ওই দিন। 3 নতুন মেট্রো রুটের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী। আমন্ত্রণপত্রে চমক দিয়ে বাংলায় কি কি রেল প্রকল্প হচ্ছে এবং কত টাকা অনুমোদন হয়েছে তার হিসাবও দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মালদা জেলায় বার্থ সার্টিফিকেটের ইস্যু বেশি হচ্ছে, অর্থাৎ জন্ম শংসাপত্র অনুমোদনের সংখ্যা বেশি যত না জন্মহার সরকারি নথিতে রয়েছে, আর তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আর খুব স্বাভাবিকভাবেই মালদা জেলার রাজনীতিতে এই নিয়ে চর্চাও তৈরি হয়েছে। জেলায় কমছে সন্তান প্রসবের সংখ্যা, কিন্তু দিন দিন বাড়ছে জন্ম শংসাপত্র নথিভুক্তকরণ, যা চিন্তায় ভাঁজ ফেলেছে মালদার প্রশাসনিক কর্তাদের কপালে। জেলা স্বাস্থ্য দপ্তরের সূত্রের খবর, 2023 সালে জেলা পঞ্চায়েত দপ্তর থেকে মোট 44,229টি জন্মের শংসাপত্র অনুমোদন করা হয়েছিল। 2024 সালে সেই সংখ্যা এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় 55,921টি, আর চলতি বছরের 15 জুলাই পর্যন্ত সেই সংখ্যা 23,026টি। সন্দেহ বাড়াচ্ছে ইংরেজবাজারের যদুপুর 1 নম্বর ও মানিকচকের উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের পরিসংখ্যান। সূত্রের দাবি, যদুপুর 1 পঞ্চায়েতে 2022 সালে জন্ম শংসাপত্র অনুমোদিত হয়েছিল 25,602টি। 2024 সাল পর্যন্ত এখানে প্রতি মাসে গড়ে 711টি জন্মের শংসাপত্র অনুমোদিত হয়েছে। চলতি বছরের মার্চ মাসেই এই পঞ্চায়েতে অনুমোদিত হয়েছে 803টি শংসাপত্র। আর উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে 2022 সালে 536টি, 2023 সালে অনুমোদন করা হয়েছিল 538টি শংসাপত্র, কিন্তু 2024 সালে এখানে অনুমোদিত হয়েছে 4,547টি শংসাপত্র। চলতি বছরের 15 জুলাই পর্যন্ত অনুমোদিত হয়েছে 3,240টি শংসাপত্র। তৃণমূল পরিচালিত যদুপুর 1 পঞ্চায়েত প্রধানের অবশ্য যুক্তি, SIR এর ভয়ে জন্ম শংসাপত্র তোলার হিড়িক পড়ে গিয়েছে। এসআই নিয়ে একটা আতঙ্ক ঢুকে গেছে মানুষের মধ্যে। অনেকেরই জন্ম সার্টিফিকেট নেই, যাদের যেমন 45 বছর হয়ে গেছে, 46 বছর হয়ে গেছে, ওদেরও জন্ম সার্টিফিকেট নেই। ওরাও করছে, ওই কারণেই আমাদের পঞ্চায়েতে জন্ম সার্টিফিকেটগুলো বেড়ে যাচ্ছে। বিজেপি আবার বলছে অনুপ্রবেশকারীদেরই জন্ম শংসাপত্র দিচ্ছে তৃণমূল। কে মালদার বর্ডার এলাকায় যে সমস্ত তৃণমূল নেতৃত্বের পঞ্চায়েত প্রধানরা আছেন, তারা এখন শংসাপত্র দিচ্ছেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কাগজপত্র এখন দিচ্ছেন, এইটা তো আগে থেকে দিতে পারতো, হঠাৎ করে এখন এটা দেওয়ার কেন প্রবণতা বাড়ছে? পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আরে অনুপ্রবেশের জন্য তো দায়ী বিজেপি সরকার, কারণ অনুপ্রবেশ যদি কোনো বর্ডার দিয়ে হয়, বর্ডার ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ সেন্ট্রাল ডিপার্টমেন্ট। স্বরাষ্ট্র দপ্তরটা কার? জেলা স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে তদন্ত শুরু করেছে। প্রত্যেকটা বার্থকে ভেরিফাই করানোর চেষ্টা করছি। প্রচুর ডিলেড রেজিস্ট্রেশন আছে। বিওমোইচদের এখন অ্যাপ্রুভাল করা হয়েছে। বিওমোইচরা যে পর্যায় থেকে অ্যাপ্রুভ করতে পারে তারও ব্যাকলগের প্রচুর রিকুইশন তার কাছে চলে এসছে, যেটা আসার কথা নয়। সীমান্তবর্তী জেলা মালদা, পাশেই বাংলাদেশ। প্রায় মালদা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগ সামনে আসে, আর সেখানেই দিন দিন জন্ম শংসাপত্র অনুমোদনের হার সন্দেহজনক বৃদ্ধি অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ঘাটাল মাস্টার প্ল্যান কোনো সোনার হরিণ, নাকি রকেট সায়েন্স, নাকি রাজনৈতিক সদিচ্ছার অভাবেই হচ্ছে না এই ঘাটাল মাস্টার প্ল্যান? আর না হলে স্বাধীনতার 7 দশক পরেও বাস্তবায়িত হচ্ছে না এই ঘাটাল মাস্টার প্ল্যান? কিন্তু কেন? নেতারা তো নেতাদের মতো কথা বলেই চলেছেন, কিন্তু সমাধান কোথায়? আমরা কি এরকম করে না খেয়ে না দেই কি মরবো? মানুষ গরু বাচ্চা সব একই জায়গায়, কবে এখন ভগবান মুক্তি দেয়? সংসারপাতির যাদের রোজ আনা রোজ খাওয়া তাদের খুবই সমস্যা। স্বাধীনতা দিবসে জলবন্দী ঘাটালের মনসুকায় গিয়ে সেখানকার মানুষকে বন্যার যন্ত্রণা থেকে স্বাধীন করার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা।
মাস পরে বিধানসভার ভোট, সেপ্টেম্বরটা পেরিয়ে গেলে আবার 5-6 মাস শুকনা, আবার জুন জুলাই থেকে ভাষণ, তার আগে আবার ভোটটা নিয়ে নাও। বিজেপির হাত ধরে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। শুভেন্দু অধিকারী বক্তব্যের পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিজেপি ক্ষমতায় নেই, দেশের ক্ষমতা নেই, ঘাটাল মাস্টার প্ল্যানে 5 পয়সা দিয়েছে, বরঞ্চ রাজ্য সরকার 500 কোটি টাকা দিয়েছে, জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। এমনকি ঘাটাল পুরসভার চেয়ারম্যান তার নিজের 3 তলা বাড়ি পর্যন্ত রাজ্যকে দিয়ে দিয়েছেন অধিগ্রহণ করি। কিছুদিন আগে ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী, সঙ্গে ছিলেন এলাকার সাংসদদের। সেই দিনও ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করে দেবে বলে ফের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ঘাটাল মাস্টার প্ল্যানের নিয়মিত তদারকি করবার জন্য ইরিগেশন মিনিস্টার, ঘাটালের এমপি এমএলএ, পশ্চিম মেদিনীপুরের ডিএমএসপিদের নিয়ে জেলা পর্যায়ে একটা মনিটরিং কমিটি তৈরি করা হয়েছে। মানে ওই 500 কোটি টাকাটা এবারে বাজেটে রেখেছি, কাজটা শুরু হয়েছে, মোট কমপ্লিট হতে 2 বছর লাগছে, তার মধ্যে 6 মাস হয়ে গেল। এদিন জলবন্দী বনশুকায় জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচির মঞ্চ থেকে এই ইস্যুতে মুখ্যমন্ত্রী ও ঘাটালে তৃণমূল সাংসদ দেবকে নিশানা করেন বিরোধী দলনেতা। বছর আসবে, বড় রাস্তার পাশে দাঁড়াবে, শুকনো ডাঙায় দাঁড়াবে, তার পাশে একটু জলে নামবে, তো খিচ মেরি ফটো। আর একজন এমপি আপনাদের 3 বার জিতে গেছে, আই লাভ ইউ কোত্থেকে মাস্টার প্ল্যান করবে? কেন্দ্রীয় সরকার না করে দিয়েছেন যে আমরা মাস্টার প্ল্যান করব না, আমরা টাকা দেব না। তাহলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলার বিজেপি নেতার কি তফাৎ হচ্ছে, বা তাদের কথা মানছেন না? 5-এর দশকের শেষ দিকে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রস্তাব দিয়েছিল মান সিং কমিটি, কিন্তু ভারতের চন্দ্রযান চাঁদে পৌঁছে গেলেও ঘাটালবাসীর নিস্তার নেই, আছে শুধু ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে আপনারা জানেন যে দেশে দেশে সংঘর্ষ থামানোর দাবিও করছেন প্রায় নিত্যদিন। আর এবার কি করেছে জানেন? শুনলে অবাক হবেন। যে দেশ এই নোবেল শান্তি পুরস্কার দেয় সেই নরওয়ের মন্ত্রীকে ফোন করে ডোনাল্ড ট্রাম্প নোবেল চেয়ে বসলেন। এমনও হয়, ট্রাম্পের এই কীর্তিতে হতচকিত গোটা বিশ্ব। 1901 সাল থেকে নোবেল শান্তি পুরস্কার দেয় নরওয়ের নোবেল কমিটি। ডোনাল্ড ট্রাম্প নোবেল পেতে এমনই মরিয়া, নরওয়ের অর্থমন্ত্রীকেই ফোন করে বসলেন। বাণিজ্য চুক্তির শুল্ক নিয়ে কথার ফাঁকেই আবদারও সেরে রাখেন ট্রাম্প। সরাসরি নোবেল পুরস্কার নিয়ে কথা। অনেকে বলছেন নোবেল না দিলে শুল্ক চাপানোর হুমকিও দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট যে ফোন করেছিলেন সে কথা স্বীকারও করে নিয়েছেন নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলেনবার্গ। হাটে হাড়ি ভাঙা যাকে বলে। ট্রাম্প অবশ্য কোনো লুকোছাপা করছেন না। কতবার নোবেল পাওয়া উচিত ছিল, কাদের কাদের যুদ্ধ থামিয়েছেন, ফলাও করে বলেছেন সে কথা। You give me the Nobel Prize for Rwanda, and if you look at Congo, or you could say Serbia, Kosovo, you could say a lot of them. You could say, I mean, the big one is India, and Pakistan. I should have gotten it 4 or 5 times. ট্রাম্পের সিবি পড়ে শুনিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। President has now ended conflicts between Thailand and Cambodia, Israel and Iran, Rwanda and the Democratic Republic of the Congo, India and Pakistan, Serbia and Kosovo, and Egypt and Ethiopia. This means President Trump has brokered, on average, about 1 peace deal or ceasefire per month during his 6 months in office. It's well past time that President Trump was awarded the Nobel Peace Prize. যুদ্ধরত আর্মেনিয়া, আজারবাইজানের রাষ্ট্রপ্রধানদের পাশে বসিয়ে শান্তি চুক্তির দাবি করেছেন ট্রাম্প। ওই বৈঠকে ট্রাম্পের নোবেল পাওয়া উচিত বলে সওয়াল করেছেন 2 রাষ্ট্রপ্রধান। Maybe we agree with Prime Minister Pashinyan to send a joint appeal to Nobel Committee to award President Trump with the Nobel Peace Prize because ট্রাম্পের অধুনা টার্গেট রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানো। প্রথম ধাপ সারা। আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক মিটেছে। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প জেলেন্সকি বৈঠক। থাকবেন ইউরোপিয়ান ইউনিয়নের নেতারাও। পুতিনের দাবিতে কি জেলেন্সকি রাজি হবেন? ট্রাম্প কি পারবেন রাজি করাতে? ফেব্রুয়ারিতে ট্রাম্প জেলেন্সকি বৈঠক সফল হয়নি, উল্টে একাধিক বিতর্কের জন্ম দেয়। ট্রাম্পকে কড়া কথা শুনিয়ে এসেছিলেন জেলেন্সকি। এবার কি হবে? যা হবে তার উপর নির্ভর করবে ট্রাম্পের নোবেল ভাগ্য। পূর্বসূরি ওবামা সমকক্ষ হতে পারবেন কি ট্রাম্প? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।